কই রে রতন, তুই সেই কখন থেকে কি করছিস বলতো? তাড়াতাড়ি ভালো করে জালটা ফেল না। দাদা, আমি তো জালটা ভালো করে ফেলার চেষ্টাই করছি, কিন্তু জালটা তো প্রতিবারই জড়িয়ে যাচ্ছে। তোকে এত করে বললাম যে ভালো করে কাজটা শিখে তারপরে কাজে নাম, তা আমার একটা কথাও তো তোর কান দিয়ে যায় না। দাদা, তুমি এমন করে বলছো কেন? এতদিন তো আমরা একসাথে মাছ ধরেছি, কখনো তো এমন হয়নি। এতই যখন বড় বড় কথা বলছিস, তখন তাড়াতাড়ি জালটা ভালো করে ফেল তো দেখি। জাল তো ফেললাম, কিন্তু একটা মাছও তো জালে উঠলো না। তা কি করে উঠবে? আমার ভাগ্যটাই খারাপ। আজকাল তোকে নিয়ে মাছ ধরতে এলেই আমার কপাল পড়ে। ঠিক এই সময় রতনের চোখ পড়ে তাদের নৌকা থেকে কিছুটা দূরে। সেখানে কিছু একটা ভাসছে। তপন দাদা, ভালো করে তাকিয়ে দেখো, ওখানে কি যেন একটা ভাসছে। আরে তাই তো রে, দেখে তো মনে হচ্ছে বড় কিছু ভেসে আমাদের দিকে এগিয়ে আসছে রে। তাড়াতাড়ি নৌকাটা বেয়ে ওদিকে চল তো। এ কি গো দাদা, এ তো দেখছি একটা ফুটফুটে সুন্দর মেয়ে। মেয়েটা নদীতে পড়ে গেল কিভাবে? এসব কথা পরে হবে, এখন তাড়াতাড়ি মেয়েটাকে নৌকায় তোল। জানি না ও আদৌ বেঁচে আছে কিনা, নাকি মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ওকে নৌকায় তুলছি। দাদা, এই মেয়েটা তো বেঁচে আছে, এখন ওকে নিয়ে কি করব আমরা? নৌকা থেকে উঠে পারে ওকে রেখে যাব কেমন? তা কি করে হয় দাদা? এমন ফুটফুটে ছোট একটা মেয়েকে আমরা কিভাবে রেখে যাই? এমন একটা অজানা অচেনা মেয়েকে বাড়িতে নিয়ে গেলে কোনো বিপদ হবে রে, বিপদে পড়বি তুই। সে তুমি যাই বলো না কেন দাদা, আমি মেয়েটাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না। ওকে আমি সাথে করে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর, আমি তোকে আটকাবো না। তবে কোনো বিপদে পড়লে তখন কিন্তু আমার কাছে আসতে পারবি না, বলে দিলাম। বাড়িতে রতনের স্ত্রী রত্না ও একমাত্র মেয়ে মিনু থাকে। অভাবের সংসারে দুবেলা দুটো খাবার জোগাড় করতে ওদের খুব কষ্ট হয়। মা, বাবা তো প্রতিদিনই মাছ ধরতে যায়, কিন্তু আমাদের জন্য তো একটা মাছও নিয়ে আসে না। মা, আমার মাছ খেতে খুব ইচ্ছে করি। কি করে আনবে বল? আজকাল তোর বাবার জালে তো কোনো মাছই ওঠে না, আর তিন বেলা ঠিক মতো খাবারও তো খেতে পারি না। তুই তো সবই দেখতে পাস মা। হ্যাঁ মা, বাবা এত কষ্ট করি, কিন্তু আমাদের দুঃখ দূর হয় না। মা, দুঃখ করিস না মা, সৃষ্টিকর্তা চাইলে শীঘ্রই আমাদের দুঃখ দূর হয়ে যাবে। এদিকে অনেকটা সময় মাছ ধরার চেষ্টা করেও একটা মাছ তুলতে পারল না রতন। শেষে রতন মেয়েটাকে কোলে নিয়ে বাড়িতে ফিরে যায়। এ কি গো, তুমি সাথে করে কাকে নিয়ে এলে? আর বলো না গো, নদীতে মাছ ধরতে গিয়ে এই মেয়েটাকে ভাসমান অবস্থায় পেয়েছি। দেখে বড্ড মায়া হলো, তাই ওকে সাথে করে নিয়ে এলাম গো। কি সুন্দর ফুটফুটে একটা চাঁদের মতো মেয়ে। বাবা, ও কি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে? হ্যাঁ রে মা, একটু সুস্থ না হওয়া পর্যন্ত ও আমাদের সাথেই থাকবে। তুই একটু ওকে দেখে শুনে রাখিস কেমন? ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে আমার একজন খেলার সাথী হলো। অনেক রাতে মেয়েটার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই ওকে ঘিরে বসে বাকি তিনজন। আমি আমি কোথায়? আমার আমার কি হয়েছিল? ভয় পেও না মা, তুমি নদীতে ভাসছিলে। তোমাকে দেখতে পেয়ে মিনুর বাবা আমাদের বাড়ি নিয়ে এসেছে। তোমার নাম কি মা? কিভাবে তুমি নদীতে পড়ে গেলে? আমার নাম পিউ। আমি একটা গাছের ডালে বসে খেলা করছিলাম, ওখান থেকে হঠাৎ করে নদীতে পড়ে যাই। আর এরপর এরপর আমার আর কিছুই মনে নেই।
আমি আমার মাকেও হারিয়ে ফেলেছি। তুমি একদমই দুঃখ পেও না, একটু সুস্থ হয়ে গেলে আমরা তোমার মাকে খুঁজে বের করব। ততদিন তুমি আমাদের বাড়িতেই থাকো, আমার মেয়ে সব সময় তোমার খেয়াল রাখবে। হ্যাঁ পিউ, তুমি আজ থেকে আমার বোন। আমরা অনেক খেলা করব। ঠিক আছে, আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। কথা মতো পিউ রতনের বাড়িতেই থাকতে শুরু করে। রতন যে খুবই গরিব সেটা পিউ ভালো করেই বুঝতে পারে। একদিন সকালে মেয়েটা সেই কবে থেকে একটু মাছ খাবে বলে বায়না করেছে, অথচ দেখো তুমি মাছ ধরার কাজ করার পরেও আমরা ওর এইটুকু শখও পূরণ করতে পারি না। নদীতে আজকাল যা অবস্থা হয়েছে তাতে তো এমনিতেই মাছ পাওয়া যায় না, তার ওপর ইলিশ তো অনেক দূরের কথা। ও তো ছোট মানুষ, ওকে তো আর এসব কথা বলে বোঝানো যায় না। আচ্ছা, হাতে অল্প কিছু টাকা আছে, আমি না হয় বাজারে গিয়ে দেখি একটা ইলিশ মাছ কোনো মতে কিনে আনতে পারি কিনা। তুমি বাড়িতে গিয়ে সবজি আর ভাত রান্না করো। সেটা যে রান্না করব তার জন্যে তো চাল আর কিছু সবজি লাগবে, কিন্তু ঘরে তো এর কিছুই নেই। ঠিক আছে, আমি তাহলে বাজার থেকে আসি, তারপর সব হবে। আহারে, ওরা কত গরিব মানুষ, এইটুকু খাবার জোগাড় করতে এই কি অবস্থা। আর তার উপর আমার মতো অজানা অচেনা মেয়েকে আশ্রয় দিচ্ছি। যে করে হোক, ওদেরকে আমার সাহায্য করতে হবে। কি গো ভাই, তোমার দোকানের ইলিশ মাছগুলো কত টাকা করে বিক্রি করছো? কি ব্যাপার রতন দাদা, তুমি নিজেই তো মাছ ধরো, হঠাৎ করে আজকে আমার কাছে মাছ কিনতে এলে যে? আর বলো না ভাই, মেয়েটা সেই কবে থেকে বায়না করছে একটু ইলিশ মাছ খাবে, আর নদীর যা অবস্থা তাতে তো আমার জালে একটা মাছও ওঠে না। তা বেশ ভালো করেছো, মাঝে মাঝে মেয়ের স্বাদ আহ্লাদ মেটাতে হয়। আর হ্যাঁ, আমার ইলিশ মাছগুলো 500 টাকা কেজি দরে বিক্রি করছি। কি বলো ভাই, ইলিশ মাছের এত টাকা দাম? এতে আমি কিভাবে কিনবো বলো? কি করব বলো দাদা, নদীর যে কি অবস্থা সেটা তো তুমি বেশ ভালো করেই জানো। এর নিচে বিক্রি করলে আবার যে ক্ষতি হয়ে যাবে। এদিকে নীলপরি নদীর ধার ধরে এদিক ওদিক তার মেয়েকে খোঁজ করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আমার মেয়েটা যে কোথায় হারিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। সে কখন থেকে ওর খোঁজ করে যাচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমাকে ছেড়ে তো মেয়েটা কখনো দূরেও যায় না। হায় রে, না জানি এখন ওকে কোথায় খুঁজবো। আমাদের বাড়িতে এত এত খাবার, এত এত খাবার কি করে রান্না হলো? সে তো আমিও বুঝতে পারছি না রে মিনু, আমাদের ঘরে তো কিছুই ছিল না। নিশ্চয়ই তুমি আমায় মিথ্যে কথা বলেছো, তাই না মা? এসব কিছু বাবা আমার জন্যই নিয়ে এসেছে। না রে মা, না, তোর বাবার তো আর এত টাকা নেই যে এত কিছু কিনে আনবে। কই গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি বাইরে আসো। বাবা, তুমি আমার জন্য ইলিশ মাছ এনেছো? না রে মা, বাজারে ইলিশ মাছ কিনতে গেলেও আমি তোর জন্য আনতে পারলাম না রে। এত মাছের দাম, খালি হাতে ফিরে আসতে হলো রে মা। আমি কত সাধ করে বসেছিলাম যে তুমি আমার জন্য ইলিশ মাছ কিনে আনবি, আর আমি মজা করে খাবো। কি করব বল মা, এবারেও পারলাম না। এরপর বেশ কিছু টাকা জমিয়ে তোর জন্য বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসব। রতন, মিনু আর রত্না ঘরের ভেতর চলে গেলেই ঘর থেকে বেরিয়ে আসে পিউ। এরপর পিউ জাদু করে বারান্দায় রাখা খালি ব্যাগের ভেতরে দুটো বড় ইলিশ মাছ এনে দেয়। নাও মিনু,
তোমার এই শখটাও পূরণ করে দিলাম। আজকে তুমি মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবে। রাতের বেলা মিনু আর পিউ ঘুমিয়ে আছে মাটিতে শুয়ে শুয়ে। রতন আর রত্না কথা বলে। অভাবের সংসারে আমাদের 3 বেলা খাবারই তো জোটে না, এটা জুটতেই তো কষ্ট হয়ে যায়। তার ওপর এখন আবার পিউ এসেছে। কি করব বলো, অসহায় মেয়েটাকে তো আর বাড়ি থেকে বের করে দিতে পারি না। হ্যাঁ, একটু কষ্ট হলেও ওকে যত্ন করে রাখতে হবে। আহারে, আমার ভরণ পোষণ করতে ওদের কতই না কষ্ট হয়, কিন্তু আমাকে এসবের কিছুই বুঝতে দেয় না। আর আমি ওদের এই দারিদ্রতার কষ্ট থেকে মুক্তি দেব। তোমার তো খুব বেশি ভালো পোশাক নেই, আমি তোমাকে একটা দারুণ সুন্দর পোশাক কিনে দিচ্ছি। কিন্তু তুমি তুমি আমাকে কি করে দারুণ পোশাক কিনে দেবে পিউ? দেখো না আমি কি করি। ওমা, এই তো সত্যি সত্যি আমার পোশাক পাল্টে গেল। হে কি গো, হঠাৎ করে আমাদের ঘর বাড়ি এমন পরিবর্তন হলো কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না, এক রাতের ভেতর এ কি পরিবর্তন হয়ে গেল আমাদের। আমরা আবার স্বপ্ন দেখছি না তো? তাড়াতাড়ি বাইরে চলো তো। রত্না বাইরে এসে দেখতে পায় মিনু একটা সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। এ কি মিনু, তুই এই দামি পোশাক, এই পোশাক কোথায় পেলি? নিশ্চয়ই কোথাও থেকে চুরি করেছিস, তাই না? বিশ্বাস করো, আমি চুরি করে আনিনি। তুই একদম মিথ্যে কথা বলবি না। তুই আমার মেয়ে হয়ে চুরি করা শিখেছিস। মিনু সত্যি কথাই বলছি, ও চুরি করেনি, আমি ওকে এই পোশাকটা দিয়েছি। কি বলছো তুমি এসব পিউ? তুমি ওকে এই পোশাকটা দিয়েছো? কিন্তু কিভাবে? ঠিক এই সময় পিউ তার মানুষ রূপ বদলে পরিরূপ ধারণ করে। তাকে এই রূপে দেখতে পেয়ে ওরা ভীষণ অবাক হয়ে যায়। আসলে আমি এক পরীর মেয়ে। তোমাদের এত কষ্ট থাকার পরেও তোমরা আমায় আশ্রয় দিয়েছো, এত আদর যত্ন করেছো, তাই আমি তোমাদের এইটুকু উপকার করেছি। তার মানে দামি দামি খাবার দাবার, ইলিশ মাছ আর আমাদের অবস্থার পরিবর্তন সবকিছুই তোমার কাজ? হ্যাঁ, এই সব কিছুই তোমাদের জন্যই করেছি। এই তো, এই তো আমার মেয়ে পিউ। জানিস মা, আমি তোকে কত খুঁজেছি। মা, এই কদিনে আমার এইটুকু কষ্ট হয়নি, এরা আমার খুব যত্ন করেছি। তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না। এখন তুই আমার সাথে চল মা। কিন্তু পিউ চলে গেলে আমি কার সাথে খেলবো, কার সাথে আমার সময় কাটবে? তুমি মন খারাপ করো না মিন্নু, তুমি অনেক ভালো মেয়ে, আমি প্রতিদিন তোমার সাথে এসে খেলা করব। এই বলে পিউ তার মায়ের সাথে উড়ে চলে যায়। পরিকন্যা পিউয়ের জাদুতে রতনের পরিবারের সমস্ত দারিদ্রতা দূর হয়ে যায়। রতন স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।